আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর আই হ্যাভ আ প্ল্যান এই বক্তব্য এবং পরবর্তীতে বিভিন্ন কার্ড ইস্যু, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এরপরে আমরা তামিম ইকবালের আরও দেখলাম ক্যাপ্টেন্স কার্ড, ইদানিং দেখতেছি প্রবাসী কার্ড, এরকম বিভিন্ন কার্ডের বক্তব্য তো যেমন দেখছি। অন্যদিকে আমরা এর আগেই বলেছিলাম যে এই ধরনের কার্ড দিয়ে কোনো লাভ হবে না যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না কমানো যায়। আমরা এই 2 মাসের ভিতরে অনেক অসঙ্গতি দেখছি। বাজার দর একেবারে আকাশচুম্বী, সাথে আমাদের বিদ্যুতের যেই নাকাল অবস্থা, তেলের নাকাল অবস্থা, তেলের চাহিদা একেবারে অপর্যাপ্ত বাংলাদেশে। যদিও মন্ত্রীরা বারবার বলছে যে তেলের ব্যাপক রয়েছে, উপস্থিতি রয়েছে বা তাদের মজুদ রয়েছে, তারপরেও বাংলাদেশে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, এর দায় সরকারের। সাথে সাথে আমরা আজকে দেখলাম নতুন করে যেভাবে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, একইভাবে গ্যাসের দাম এই 2 মাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ, অর্থাৎ যেখানে তত্ত্বাবধায়ক সরকার 1200-1300 টাকায় গ্যাসের দাম রেখেছিলেন 12 কেজি এলপি গ্যাসের দাম, সেই জায়গায় আজকে 1940 টাকা। তার মানে 2 মাসের ব্যবধানে 600-650 টাকা বৃদ্ধি। এটা একেবারেই অকল্পনীয়। এই অবস্থায় আসলে কার্ড দিয়ে আমাদের লাভটা কী হবে, এই বিষয়টা নিয়ে আমি আজকের আলোচনা সাজাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটা মতামত যথেষ্ট মূল্যায়ন করা হবে এবং আপনাদের মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তো আমি যদি শুরুতে একটু কয়েকটা কমেন্ট করি, যেমন আমাদের আরজে গোলাম কিবরিয়া সরকার, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যেটা মিরর নিউজে ছাপা হয়েছে। একটি ফটো কাট করেছে মিরর নিউজে। সেখানে মিরর নিউজতে যেই ফটো কাটটা এসেছে, তখন তেলের দাম কমিয়েও কথায় কথায় আন্দোলন হতো, আর এখন বাড়িও দেশে শান্তি বিরাজ করছে। এমনকি 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়েও আমরা খুশি। মানে উনি মূলত ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় তারা তেলের দাম কমিয়েছিলেন। ইন্ডিয়ান এত সমস্যায় জর্জরিত একটি সরকার যে তাদের কোনো জায়গা থেকে তারা সহায়তা পাননি। শেখ হাসিনার সরকার একেবারে সব কিছু লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার পরেও তারা এই ভঙ্গুর একটি রাষ্ট্রের হাল ধরে অল্প দিনের ব্যবধানে তেলের দাম কমিয়ে রেখেছিলেন এবং তেলের দাম কখনো বাড়তে দেননি। ইভেন প্রত্যেকটা কাঁচা বাজারে যতগুলি বাজার, প্রত্যেকটা বিষয় আলু থেকে নিয়ে শুরু করে একেবারে আপনার সবচেয়ে বেশি চাহিদা সম্বন্ধ যেই রন্ধন তেল, সেটা পর্যন্ত সব কিছুর দাম মোটামুটি মানুষের নাগালের ভিতরে ছিল। অন্তত তারা আগের তুলনায় বাড়তে দেয়নি, যতটুকু পেরেছে কমিয়েছে। বিশেষ করে কাঁচা বাজার তো একেবারে অস্বাভাবিকভাবে তারা কমিয়েছিল, যে কারণে মানুষ তাদের প্রতি সন্তুষ্ট ছিল, খুশি ছিল। তারপরেও বিভিন্নভাবে বিভিন্ন ইন্ধনে বিভিন্ন মাধ্যমে যেই আন্দোলনগুলি আমরা দেখেছি, সেগুলি পরিকল্পিত ছিল বিভিন্ন দলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে। সেটা আমরা তখন যেমন বলেছি, এখনো বলছি, এবং সেই দিকেই মূলত গোলাম কিবরিয়া সরকার তিনি ইঙ্গিত করেছেন যে তখন তেলের দাম কমিয়েও মানুষকে সন্তুষ্ট করা যায়নি, বিভিন্ন চাহিদা ছিল। আর এখন তেলের দাম বাড়িয়েও মানুষ সন্তুষ্ট, আমরা খুশি। 8 ঘন্টা লাইনে দাঁড়িয়েও আমরা খুশি, কারণ কোনো আন্দোলন নেই, কোনো দাবি দেওয়া নেই। শাহবাগ ব্লকেড নেই, এখন আর যমুনাতে কেউ যাচ্ছে না, বা কোনো ধরনের কোনো চাহিদার জন্য কোনো সংবাদ সম্মেলন, কোনো কিছু আমরা দেখছি না। এদিকে ইঙ্গিত করেছেন। আমরা যদি আরও দু একটি কমেন্ট পড়তে চাই, আমরা আরজে কিবরিয়া, আরজে নীরব, তিনিও একজন রেডিও জকি। তিনি একটি করেছেন, স্ট্যাটাস দিয়েছেন। তিনি মূলত একটি পত্রিকার নিউজ শেয়ার দিয়েছেন, যুগান্তরের একটি নিউজ। দেশীয় কোম্পানির ট্যাঙ্কারে উপচে পড়ছে পেট্রোল অকটেন, নিচ্ছে না সরকার। অর্থাৎ এতটা মানে অবস্থা খারাপ এই সরকারের, যে যেখানে মানুষকে তেল দিতে পারছে না, অকটেন পেট্রোল একেবারে নাই বলতে চলে। কোনো পেট্রোল পাম্পে ঠিক মতো তারা মানুষের চাহিদা মতো দিতে পারতেছে না। অথচ বাংলাদেশে এই অকটেন এবং পেট্রোল যেখানে উৎপাদন হয়, সেখানে তারা তাদের রিজার্ভ সব পরিপূর্ণ, সেগুলি খালি না হওয়ার কারণে নতুন করে তারা তৈরি করতে পারতেছে না, উৎপাদন করতে পারতেছেন না, কারণ সরকার সেগুলি নিচ্ছে না। তাহলে এই মাঝখানে সিন্ডিকেট কারা, কারা এই কারসাজিগুলি করছে? এই কারসাজি করে কেন দাম বৃদ্ধির জন্য তারা চক্রান্ত করলো? মূলত এখানে যে ঘটনাটা ঘটেছে, আমি যতটুকু বুঝি, যে মাঝখানে যে সিন্ডিকেট, তারা সরকারকে বাধ্য করেছে দাম বৃদ্ধি করতে। কিভাবে? খুব সুন্দর পন্থায়। একটু আগে আমরা একটা ভিডিওতেও দেখেছি, এই বক্তব্যটা এক ভাইয়ে দিয়েছেন, যে সরকার 2 মাসের মাথায় যদি তেলের দাম এভাবে বৃদ্ধি করে জনসাধারণের মুখে পড়বে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গায় হেকমত করে
তারা তেলকে অপর্যাপ্ত রেখেছে, মানুষকে চাহিদা মতো তেল দেয়নি, এবং 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত মানুষ যখন পথে দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ, তখন জনগণের ভিতর থেকেই দাবি উঠেছে যে আমরা এর থেকে সমাধান চাই, আমরা এই কষ্ট থেকে বের হতে চাই, আপনারা প্রয়োজনে দাম বাড়ান। অর্থাৎ মানুষের ভিতরে থেকে যখন দাম বাড়ানোর বক্তব্য এসেছে, এরপরে সরকার দাম বাড়িয়েছে, তাহলে তো সরকারের কোনো দায় নেই, সরকার বলবে, এবং এখানে জনগণ আর কেউ সরকারের বিরুদ্ধে কথা বলবে না। এটাই ছিল সরকারের প্ল্যান তথা আই হ্যাভ আ প্ল্যানের একটি অংশ বোধ হয়, এরকমই অনেকের মতামত। আমরা দু একদিন আগেই দেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রী এক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি বলেছিলেন এপ্রিলে দাম বাড়বে না। তাহলে গতকালকে যে তেলের দাম বাড়লো, আজকে 19 তারিখ থেকে কার্যকর, এই 19 তারিখ, এটা 19/4, আজকে তো 19/4, আজকে কি এপ্রিল মাসের বাইরে, অর্থাৎ এপ্রিল কি শেষ হয়ে গিয়েছে? ওই উপদেষ্টা ওই ইয়েকে আমার প্রশ্ন, যে তার কাছে আমি জবাব চাচ্ছি যে এইটা কি এপ্রিল মাস নাকি এপ্রিল মাস শেষ হয়ে গিয়েছে? তাহলে কিভাবে তিনি বললেন, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়া সত্ত্বেও রাজনৈতিক উপদেষ্টা, তাহলে তিনি কিভাবে বললেন যে তেলের দাম এপ্রিলে বাড়বে না? তো এখন কিভাবে বাড়লো? আসলে এই সরকারের ভিতরে আমি কোনোভাবেই কোনো দেখতেছি না, মানে সমন্বয় দেখতেছি না, সমন্বয়হীনতার অভাব। একজনের কথা আরেকজন বলতেছেন, জ্বালানির কথা সড়ক মন্ত্রী বলতেছেন, এদিকে আইনের কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, প্রধানমন্ত্রীর কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, মানে কি একটা ভেবাচাকা অবস্থা। এই সরকারটা আমার মনে হয় একটা সার্কাস সরকার, বা একটি এই সংসদটা একটা সার্কাস সংসদের মতো মনে হচ্ছে। মানে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র চালান, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকেন, কিন্তু প্রধানমন্ত্রীর কথা তিনি বলেন না, বলেন অন্য কেউ। আর বলবেনই কিভাবে? আমরা দেখেছি ইতিপূর্বে তিনি যে কয়েকটা কথা বলেছেন, প্রায়টা কথার ভিতরেই তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন, ভুলভাল শব্দ চয়ন করেছেন। যেমন তিনি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছেন, প্রাথমিক বিদ্যালয়কে, এরপরে তিনি পিছনে যাওয়াকে তিনি সামনে যাওয়ার কথা বলেছেন ভুলে, অর্থাৎ গো ব্যাক, এটাকে তিনি ফিউচার বলেছেন। তো এই ধরনের তিনি নানাবিধ ভুলভাল বলতেছেন। এছাড়া তিনি 14 এপ্রিল দেখলাম, অর্থাৎ পয়লা বৈশাখে তিনি একটি অনুষ্ঠানে একটি আলোচনা করতেছিলেন বা একটি বক্তব্য দিতেছিলেন, সেখানে বলেছেন যে ধানের শীষ মার্কা ছিল মূলত মাওলানা ভাসানীর। মাওলানা ভাসানী 1979 সালে জিয়াউর রহমানকে নির্বাচনের আগে এই ধানের শীষ প্রতীক তুলে দেন। অথচ আমরা জানি, ইতিহাস স্পষ্ট সাক্ষী যে 1976 সালে মাওলানা ভাসানী ইন্তেকাল করেন, তিনি মারা যান। তো 76 সালে মারা যাওয়ার পরে 79 সালে কি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক মাওলানা ভাসানী তুলে দেন, এই প্রশ্ন যখন আসছে, তখন কিন্তু কবি নীরব। মাননীয় প্রধানমন্ত্রী আর কোনো ব্যাখ্যা দেননি, এবং তিনি ভুল স্বীকারও করেননি যে তার স্লিপ অফ টাং হয়েছে, অথবা তার তথ্যটা জানায় ভুল ছিল, অথবা তার বলতে গিয়েছেন একটা তিনি ভুল বলেছেন, যে একটা ব্যাখ্যা দিতে পারতেন। কোনো ব্যাখ্যা আমরা জানতে পারিনি, বা তার থেকে কোনো ব্যাখ্যা পাইনি। আমার মনে হয় এই ধরনের ভুলভাল বলার কারণেই তার শঙ্কা জেগেছে যে সংসদে যেহেতু লাইভ বলতে হয় এবং যে কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে আরো সমস্যা তৈরি হবে, সে কারণেই তিনি এই উপায়টা বা এই পন্থাটা তিনি অবলম্বন করেছেন। আমরা দেখেছিলাম একবার হুম্মাম কাদের সম্ভবত, তার একটা প্রশ্ন জবাবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি জবাব দিতে গিয়ে সেখানেও তিনি ভেবাচাকা খেয়েছেন এবং ভুল উত্তর দিয়েছেন। পাবলিক যে মানে প্রাইভেট যে শিক্ষা কেন্দ্রগুলি, সেই কেন্দ্রগুলির আসলে কোনো রুলস আছে কিনা, নিয়ম আছে কিনা, বা সরকার কোনো নিয়ন্ত্রণ করে কিনা, এই বিষয়ে তিনি বলছেন না, এইখানে সরকার কোনো হস্তক্ষেপ করে না। অথচ এখানেও সরকারের হস্তক্ষেপ আছে, নিয়মের মধ্যে রয়েছে। এই জায়গায় তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। তো এইভাবে লাইভে এসে তিনি ভুল ব্যাখ্যা দিবেন সংসদের মতো জায়গায়, যেটা সারা বাংলাদেশের মানুষ সংসদ দেখে, এ কারণেই বোধহয় তিনি তাকে গুটিয়ে নিয়েছেন। তাছাড়া আমরা আরেকটা বিষয় তো সামনে আনতে পারি। আমরা যখন লন্ডনে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচনের আগে বাংলাদেশে আসার আগে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বাংলাদেশে যাচ্ছেন না কেন, আপনার আম্মা অসুস্থ, তথা সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একেবারে মুমূর্ষ অবস্থায়, তার দেশে আসাটা খুবই দরকার ছিল। সেই সময় যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে তার দেশে আসার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এককভাবে তিনি সিদ্ধান্ত নিতে পারেন না, এই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য অবারিত নয়, অর্থাৎ কোথাও থেকে বারণ আছে, বাধা আছে। আসলে বাধাটা কারা দিচ্ছেন, কেন দিচ্ছেন, এবং এখনো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই অবারিত নন তিনি, অর্থাৎ তিনি এখনো বারিত কিনা, বা এখনো তার কথা বলার ক্ষেত্রে তার বারণ আছে কিনা, এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া দরকার। তো আমরা এরপরে যদি যাই যে আসলে এই সরকার এই 2 মাসে কি করেছে, আমরা আরেকটা বিষয় যদি একটু আপনাদের সামনে আনতে চাই, যে আজকে আমরা একটা দেখেছি, খুব একটা প্রজ্ঞাপন, একটা নোটিশ দেখেছি সরকারের দপ্তর থেকে, তথ্য মন্ত্রণালয় থেকে, সেখান থেকে একটি নোটিশ জারি করা হয়েছে
প্রত্যেকটা মিডিয়াতে পাঠানো হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক মিডিয়া, যে আপনারা আপনাদের হেডলাইনে স্ক্রল করতে হবে এই সংবাদটা কি, যে এই 2 মাসে সরকার জনগণকে আস্থায় আনতে পেরেছে, অর্থাৎ জনগণ আস্থা ফিরেছে এই সরকারের উপরে। তো এই কথাটা সরকার বাধ্য করতেছে মিডিয়াগুলিকে বলতে। এটা কি মানে মিডিয়ার স্বাধীনতা? এটা কি মিডিয়াকে করা উচিত হয়েছে সরকারের? তার মানে নিজের ঢোল নিজে পিটাচ্ছে। সরকারের যদি সত্যিকার অর্থে আস্থা আসে সরকারের উপরে মানুষের, তাহলে তো এগুলি পাবলিক এমনিই বলবে, আমরাই বলবো, জনগণ বলবে, এবং জনগণ যখন সচরাচর বলবে তখন মিডিয়া এমনিই সেটা প্রকাশ করবে, প্রচার করবে। কিন্তু যখন দেখছে কেউ কোনো প্রচার করতেছে না, তখন সরকার বাধ্য হয়ে তাদেরকে বাধ্য করতেছে যে এই ধরনের একটি মিথ্যা গুজব এবং ভিত্তিহীন কথা প্রচার করার জন্য। আদতে এই ধরনের সংবাদের ভিতরে যদি তারা একটু লিঙ্কে ঢোকেন, কমেন্টে ঢোকেন, যে আসলে কি ধরনের কমেন্ট আসে, 100তে 80 থেকে 85টা কমেন্ট আসতেছে এর বিপক্ষে, রিয়েক্ট আসতেছে হাহা রিয়েক্ট বেশি। যদি 10,000 রিয়েক্ট করে তার ভিতরে 8,000 8,500 হাহা রিয়েক্ট করে, এইগুলি দেখার পরেও সরকার কিভাবে এই ধরনের ঢোল পিটায় সেটা আমার বোধগম্য নয়। এখন আসলে এই 2 মাসে সরকার কি করেছে? সরকারের প্রেস সচিব তো বলেছেন যে জনগণ নাকি আস্থায় এসেছে, কিন্তু সত্যিকার অর্থে জনগণ আস্থায় এসেছে কিনা সেটা তো আমরা জনগণের অ্যাটিটিউড, জনগণের অবস্থান এগুলি দেখলে আমরা বুঝতে পারি। তেল সংকটের যেই জনগণগুলি ভোগান্তির শিকার, তারা যেই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, যেই ধরনের ভাষা সেখানে শব্দচয়ন করতেছেন, কোনো কোনো জায়গায় অবশ্যই অশালীন হচ্ছে, কোনো কোনো জায়গায় অবশ্যই সেটা প্রধানমন্ত্রীকে আঘাত করে কথা বলতেছে, এটা নিঃসন্দেহ স্বীকার করছি। কিন্তু আসলে বাস্তবতা যখন এমন হয় যে সরকার যখন জনগণের সাথে তামাশা করে, তখন জনগণের অনেক সময় সেন্সলেস হয়ে যায়। আপনি তেল নিতে যাবেন, 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, আর সংসদে মন্ত্রীকে যখন বলা হবে যে তেলের মজুদ কতটুকু, তিনি যখন বলবেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মজুদ এখন তেল রয়েছে, এই কথা শুনে আসলে মানুষ স্থির থাকা বা স্বাভাবিক থাকাটা দুঃসাধ্য হয়ে পড়ে, কষ্টসাধ্য হয়ে পড়ে। অতএব এই জায়গা থেকে আমার মনে হয় সরকারকে নমনীয় হওয়া দরকার। অনেকেই দেখলাম এক ভাইয়ের একটা ভিডিওকে শেয়ার দিয়ে বলতেছেন তাকে যেখানে পাবেন ধরে পুলিশে দিবেন। বিশেষ করে রাশেদ খানও দেখলাম বলছেন, গণ অধিকার থেকে বর্তমান 90 বিএনপি সাজা রাশেদ খান, ইদানিং তিনি বেশ বিতর্কিত কথা বলতেছেন, তিনি এই জায়গায় তাকে গ্রেফতার করতে বলছেন। অথচ তিনি তার যে ক্ষোভের জায়গাটা, এই জায়গাটা কি শেষ করতে পেরেছে সরকার? সরকার তো উচিত ছিল আগে এই ক্ষোভের জায়গাটা শেষ করা, তারপরে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে কি যাবে না সেটা সরকার নির্ধারণ করবে, সরকার চিন্তা করবে, প্রশাসন চিন্তা করবে। কিন্তু আমরা ইতিমধ্যে সরকারের বেশ কিছু একেবারে ভ্যাবাচাকা সিদ্ধান্ত দেখেছি। তাদের সবচাইতে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল গত ইন্টারিম গভর্নমেন্টের বেশ কিছু অধ্যাদেশ, তার ভিতরে একটা ছিল গুম অধ্যাদেশ, একটা ছিল মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, এগুলি তারা বাতিল করেছে। এগুলি বাতিল করার কারণে যে সমস্যাটা তৈরি হয়েছে, এখন আপনি 1-2টো গুম হলে আপনি কারো কাছে অভিযোগ করতে পারবেন না, কোনো তদন্ত করতে পারবে না, কোনো মামলা হবে না। তার মানে গুমটা এখন বৈধ আছে, বর্তমান বাংলাদেশ আইন অনুযায়ী গুমটা বৈধ। অথচ বিএনপির বন্ধুরা বলছেন যে গুম তো আইসিটি অ্যাক্টে আছে, অথচ আইসিটি অ্যাক্টে স্পষ্ট বলা আছে যে ব্যাপক আকারে গুম যখন হবে সেটা আইসিটি অ্যাক্টের বিচার্য বিষয়। কিন্তু একটা গুম হলো, 2টো গুম হলো, এগুলি আইসিটি অ্যাক্টের আওতায় না। বরং যখন ব্যাপক আকারে, যেমন গণহত্যা, এটা আইসিটি অ্যাক্টের মামলায় যাবে। কিন্তু আপনার একজন হত্যা করছে, একটা মার্ডার করছে, এটা কিন্তু আইসিটি অ্যাক্টে যাবে না, এটা স্পষ্ট বিষয়, এটা কিন্তু আমাদের পেনাল কোর্টে যাবে। ঠিক তেমনি ভাবে যদি গুম অধ্যাদেশটা জারি করতে হতো, গুম প্রতিরোধ যে অধ্যাদেশটা ছিল সেটা যদি পাশ করা হতো, তাহলে কিন্তু একটা গুম হলেও এই প্রশাসনের বিরুদ্ধে বা ওই যেই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করা যেত। তো এখান তো মামলার সুযোগ নেই, তার মানে গুম বৈধ। অলরেডি আমরা দেখেছি যে বিনা ওয়ারেন্টে বাসা থেকে তুলে নেওয়া। অথচ এই বিষয়টা আমাদের আরো সোচ্চার হওয়ার দরকার প্রত্যেকটা দলের, যে কোনো অভিযোগে কাউকে তুলে নেওয়া যাবে না স্পষ্ট তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছাড়া। হয়তো ওয়ারেন্ট থাকতে হবে, অথবা তার আমলযোগ্য কোনো অপরাধ হতে হবে। সেই আমলযোগ্য অপরাধ তাকে আগে বলতে হবে যে আপনি এই অপরাধটা করেছেন। আমলযোগ্য অপরাধ কি আমরা জানি? আমলযোগ্য অপরাধ হচ্ছে অর্থাৎ বিনা ওয়ারেন্টে যাদেরকে গ্রেফতার করা যায় এরকম কাজ কি, অর্থাৎ কারো কাছে মারণাস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, যে কাউকে হত্যা করতে পারে, এরকম যদি সন্দেহ হয় পুলিশ, তাহলে তাকে গ্রেফতার করতে পারবে। তবে শর্ত, সেই জায়গায় গ্রেফতারের সময় তাকে বলতে হবে যে আপনাকে এই কারণে গ্রেফতার করা হলো। অথচ আমরা দেখতেছি সাদা পোশাকে এসে রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে পরিবারের কাছ থেকে, কোনো বক্তব্য পাচ্ছে না, পরিবারও জানতে পারতেছে না কারা নিচ্ছে, কোথায় নিচ্ছে। অথচ এই বিষয়টা আমাদের মৌলিক অধিকারের ভিতরে পড়ে, যে আমার রাষ্ট্রের মৌলিক অধিকার, আমার নাগরিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার, যে আমার প্রত্যেকটা বিষয় সরকার বাধ্য আমাকে জবাবদিহি করতে। আমি যতক্ষণ পর্যন্ত কোনো ভায়োলেন্স না করব ততক্ষণ পর্যন্ত আমাকে সরকার জবাব দিতে বাধ্য। এমনকি ভায়োলেন্স করলেও
আমাকে গ্রেফতার করার সময়ও আমাকে জবাব দিতে বাধ্য যে কি কারণে আমাকে গ্রেফতার করছে, অথবা ওয়ারেন্ট থাকলে ওয়ারেন্ট আমাকে শো করাটা সরকারের জন্য বাধ্য, বা যেই আইন শৃঙ্খলা বাহিনী যারা আসবেন তাদেরকে সেই কাগজ দেখানোটা বাধ্য। অথচ আমরা ইদানিং প্রায়ই দেখতেছি, আগে তো অহরহ ছিল, ইদানিং এই জিনিসগুলি দেখতেছি যে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যাচ্ছে। একটা দুটো ঘটনা ঘটে নাই, অলরেডি 5-6টা ঘটনা এই 2 মাসে ঘটে গেছে, যে কারণে আমাদের শঙ্কা জাগছে যে আবার নতুন করে আমরা গুমের ভিতরে যাবে কিনা। আমি যদি এই বিষয়ে মীর জাহানের আরেকটা রিপোর্ট করতে চাই, আজকের প্রাসঙ্গিক। মীর জাহানকে অনেকেই চেনেন, তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি কমেন্ট করেছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির 2001 থেকে 2006 শাসনামলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ছিল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত শেখ কামালের সহযোগী এবং শেখ সেলিমের বিআই ইকবাল হাসান মাহমুদ টুকু। এটা মাথায় রাখেন। তখনই খাম্বার ঘটনা ঘটেছিল, খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না, সেই থেকেই উস্তাদের নাম হলো খাম্বা তারেক। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেছেন, ভাষাটা আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, এরপরে তিনি বলতেছেন, আমি কোট করতেছি, খাম্বা যদি ভালো হইতো তাহলে কি এবার ক্ষমতায় এসে সে আগের সেই দুর্নীতিবাজকে একই পদে বসাইতো? এখানে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে খাম্বা বলেছেন, এটাও ভালো লাগে। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি সত্যিই ভালো হতেন তাহলে তিনি আবারও সেই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি দিতেন না, এটাই মূলত বলছেন। এরপরে যদি বলি কোর্ট, আসল কথা হচ্ছে যাদের সহায়তায় তারেক দুর্নীতি এবং লুটপাট করত তাদের একজন এই ইকবাল হাসান মাহমুদ টুকু, সেজন্য টুকুকে তার লাগবেই। টুকুরে স্থায়ী কমিটির সদস্য বানিয়েছিল এজন্যই। সেই টুকু আগে তারেক রহমানকে খাম্বাচর বানিয়েছিল, এবার হয়তো খাম্বার রাজনৈতিক ক্যারিয়ারই খেয়ে দিবে। কত মানুষের জ্ঞান বুদ্ধি হয়, কিন্তু খাম্বা দিনে দিনে হাম্বা হয়ে যাচ্ছে। আমি এই ভাষাটা আসলে একেবারেই পছন্দ করিনি, তারপরেও আমি মানে প্রাসঙ্গিক যেহেতু এই কারণে যে এই টুকু সাহেব নাকি আগেও এই খনিজ এবং জ্বালানি সম্পদ মন্ত্রী ছিল, আবারও তাকে সেই মন্ত্রী দেওয়াতে বা বিদ্যুৎ মন্ত্রী বানানোতে আসলে এটা কোনো ক্রমে এটা ভালো কোনো সাইন না। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই বিবেচনা করা দরকার ছিল। আমি সর্বশেষ সবচাইতে আশঙ্কার যেই জায়গাটা আমি করেছিলাম যে তেলের দাম বাড়ালে আমাদের ক্ষতিটা কি হবে। এমনিই তো আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা অলরেডি এই 2 মাসের ব্যবধানে গ্যাস 650 টাকার মতো বা 600 টাকার উপরে বৃদ্ধি পেয়েছে, 1300 সামথিং থেকে এখন সেটা 1940 টাকা, তার মানে 600 টাকা প্লাস এই 2 মাসে সরকার দাম বাড়িয়েছে, যেটা একেবারেই অকল্পনীয় ছিল। এখন যদি বিদ্যুতের দামও বাড়ায়, অলরেডি 1 টাকা 80 পয়সা বিদ্যুৎ পার ইউনিট দাম বাড়ানোর কথা, যদি সেটা হয় তাহলে একটা সাধারণ ঘরে 300, 350, 400 ইউনিট ব্যবহার হয়, তো 400 ইউনিট ব্যবহার করা মানে আপনার 700 টাকা বৃদ্ধি। এদিকে গ্যাসে যাচ্ছে, একটা সিলিন্ডারে মানুষের হয় না, 1.5টা সিলিন্ডার লাগে, তাহলে 600 আর 300 900 টাকা বৃদ্ধি। তো এদিকে 900, ওদিকে 700, তার মানে 900 আর 700 কত, 1600 টাকা। এরপরে যদি আপনি দেখেন বাজার দর, আগে যেখানে আপনার 1000 টাকার বাজারে, কাঁচা বাজারে আপনার 10 দিন যেত বা 15 দিন যেত, সেখানে এখন 2000 টাকা লাগতেছে। তার মানে এখানে মাসে আপনার মিনিমাম 2000 টাকা আপনার কাঁচা বাজারে বাড়তে যাচ্ছে, বা 1500 টাকা, তার মানে ওখানে 1600 আর 1500 টাকা 3100 টাকা। এরপরে আরো তো অনেক কিছু আছে, এটসেট্রা আছে, সেই জায়গায় আরো যোগ হবে আপনার দ্রব্যমূল্য আরো বাড়বে, কারণ এখন ভাড়া বাড়বে, বাস ভাড়া বাড়বে, লঞ্চ ভাড়া বাড়বে, ট্রাক ভাড়া বাড়বে, তার মানে এই পণ্যের উপরে আরো দাম বাড়লে মানুষের মরার উপরে খাড়ার গিয়ে আসবে। সেই জায়গায় যদি আপনি 2500 টাকা দিয়ে ফ্যামিলি কার্ড দিয়ে মানে বাহাবা কুড়াতে চান, এটা কোনো ক্রমেই আমরা আপনাদেরকে বাহাবা দিতে পারবো না। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে আপনি এই 2500 টাকার বিনিময়ে আপনি বাহাবা পেতে পারেন না, কারণ আপনি সব কিছুর দাম এতটা বাড়াচ্ছেন যে প্রত্যেকটা ফ্যামিলি এখানে মাসে তাদের 5-6 হাজার টাকা খরচ বাড়তেছে। সেই জায়গায় আপনি কিছু ফ্যামিলিকে, কারণ আপনি তো অন্তত 5-7-10 বছরের আগে আপনি সকল ফ্যামিলিকে এই কার্ডের আওতায় আনতে পারবেন না, কিছু কিছু করে আনবেন। তো কিছু ফ্যামিলিকে আপনি 2500 টাকা দেওয়ার বিনিময়ে সকল ফ্যামিলিকে 6000-7000 টাকা বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেওয়া, এটার কোনো নৈতিক বৈধতা বা নৈতিক অধিকার আপনার নেই। আপনাকে আগে মাথায় রাখতে হবে, দেশ চালানো মানে একটা সেবা করা। আপনি সেবা করতে এসেছেন, আপনার মাতা, আপনার পিতা যেভাবে মানুষের সেবা করে মানুষের অন্তরে অন্তঃস্থলে জায়গা করে নিয়েছিল, আমি চাইবো যে আপনিও সেভাবে মানুষের অন্তরে জায়গা করে নেবেন এই সেবা করার মাধ্যমে। অতএব আপনার আশেপাশে যে দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে আপনি দূরে ঠেলে দিন, তাদেরকে সরান, স্বচ্ছ ভালো রাজনীতিবিদ যারা আছে তাদেরকে আনেন। আমরা কিন্তু আগেই নির্বাচনের আগে আপনাদের অনেক করেছিলাম, সমালোচনা করেছিলাম, বিশেষত যারা ব্যাংক ডাকাত, বাংলাদেশের অসংখ্য ব্যাংক ডাকাতকে আপনারা নমিনেশন দিয়েছিলেন, তাদেরকে আপনারা ক্ষমতায় এনেছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। তো সেই ব্যাংক ডাকাতটা গরিবের আসলেই কোনো মর্ম বুঝবে না, বা তাদের কষ্টটা ওনাদের বোঝার কথা না, কারণ এই গরিবের টাকা তাদের মেরে খাওয়ার অভ্যাস রয়েছে, যে কারণে তারা ব্যাংক ডাকাত।
তো এই জায়গা থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি যেহেতু সবচেয়ে গরিব প্রধানমন্ত্রী বাংলাদেশের, সবচেয়ে গরিব এমপি, শুধু প্রধানমন্ত্রী না, বর্তমান পার্লামেন্টে যত এমপি আছে তার ভিতরে সম্ভবত আপনি গরিব এমপি, মানে আপনার যেই তথ্য দেওয়া রয়েছে নির্বাচন কমিশনে, সেই হিসেবে আপনাকে আমি আহ্বান করবো যে আপনি অন্তত গরিবের মর্মটা বোঝেন এবং আপনি এই জায়গা থেকে তেলের যে বাজারটা বাড়াচ্ছেন, কেন বাড়াচ্ছেন, কোন সিন্ডিকেটের কাছে আপনারা মাথা নত করলেন, সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই অনতি বিলম্বে এই তেলের দাম বৃদ্ধির সাথে, যেহেতু বাংলাদেশের সব কিছুর দাম বৃদ্ধি পেয়ে যায়, এ কারণে তেলের দামটা দয়া করে বাড়াবেন না। বাকি যা কিছু করতেছেন সেটা বিবেচনা করেন, কিন্তু তেলের দামটা আগে কমানোর ব্যবস্থা করেন। কেন? কারণ আজকে কালের কণ্ঠের নিউজ এসেছে যে বাসের ভাড়া 64%, লঞ্চে 1.5 গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব। স্বভাবতই, কারণ যখন আপনার তেলের দাম বেড়ে যাবে, ডিজেলের দাম বেড়ে যাবে, তখন বাস ভাড়া না বাড়িয়ে বাসওয়ালারা কি করবেন? লঞ্চ ভাড়া না বাড়িয়ে লঞ্চওয়ালারা কি করবেন? তারা 64% চাইছে, হয়তো সরকার নেগোসিয়েশন করে সেটা 30% করবেন, কিন্তু 30% করা মানে 100 টাকার ভাড়া 130 টাকা, 200 টাকার ভাড়া 260 টাকা। তো এইখানেও কত টাকা, মানে লক্ষ কোটি কোটি টাকা জনগণের টাকা হাতিয়ে নেবে একটি সিন্ডিকেট চক্র, শুধুমাত্র তেলের দাম বৃদ্ধি করার কারণে। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি পুরো নিউজটা পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ভিডিও বেশি লম্বা হবে দেখে পুরো নিউজটা পড়লাম না। আমি কালের কণ্ঠের কথা বলে দিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকেরই তাদের এই নিউজটা করেছে তারা। তো মোটামুটি আমার কথা আলোচনা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার যে মূল আলোচনার বিষয়টা সেটা হচ্ছে, বিগত এই 2 মাসের ভিতরে সরকার পুরা দেশে একটা ভেড়াচাকা লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা পণ্যের দ্রব্যমূল্য তারা দাম তো কমাতে পারেনি, লাগাম একেবারে ঊর্ধ্বগতি, মানে আকাশচুম্বী প্রত্যেকটা পণ্যের দাম। যেমন গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তেলের দাম তো বাড়াইছেই, সাথে সাথে বিদ্যুতের যে মূল্য সেটাও তারা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছে, বা নতুন করে 1 টাকা 80 পয়সা পর্যন্ত তারা বাড়ানোর একটা প্রস্তাব করেছে। সেই জায়গায় যদি যায় তাহলে জনরসের এমন একটা চরম পর্যায়ে সরকার পৌঁছবে যে সরকারের মানে পতনটা ত্বরান্বিত হবে। আমি এই মুহূর্তেই বলছি না সরকারের পতন, কারণ মাত্র 2 মাস, অন্তত 2-4 বছর তো যাবে, 2-3 বছর যাবে, এটা নিঃসন্দেহ, কিন্তু তাদের 5 বছর যাবে কিনা সেটা কিন্তু সন্দেহের জায়গা তৈরি করবে। অতএব সরকারকে আমি আহ্বান করবো, যদি আপনারা সত্যিকার অর্থে দেশের মঙ্গল চান, দশের মঙ্গল চান এবং নিজেদের রাজনৈতিক মঙ্গল চান, তাহলে অন্তত এই বিষয়গুলি খেয়াল রেখে, জনগণের দিকে খেয়াল রেখে তারপরেই আপনারা আপনাদের পদক্ষেপ নেবেন। সেই কামনা করেই আজকের মতো আমি আলোচনাটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।